21শে জুলাই সভা নিয়ে এবার বিপাকে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরাতে নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের। আরো ডিটেল জানার চেষ্টা করব, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কি নির্দেশ? দেখো, আমাদের কলকাতা শহর, সেই শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বর, সেখানেই একাধিক রাস্তা বন্ধ করে সারা বছর সভা সমিতি বিভিন্ন কিছু লেগে থাকে। সেটি হয় 2015 সালে একটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে 2018 সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ জারি করে এবং সেখানে বলা হয় যে ধর্মতলা চত্বরে কোনো রাজনৈতিক দল সভা সমিতি করবে না, মূল রাস্তাগুলিকে ব্লক করে বন্ধ করে দিয়ে, অর্থাৎ যেটাতে ট্রাফিক ব্যবস্থা কোনোভাবে হ্যাম্পার্ড হয়। এই অবস্থায় যিনি মামলাকারী ছিলেন, জনস্বার্থ মামলাকারী, তিনি 2025 সালে তৃণমূল কংগ্রেস ধর্মতলা চত্বরে যে 21শে জুলাই সমাবেশ করেছে, সেখানে একাধিক রাস্তা বন্ধ ছিল এবং ট্রাফিক একেবারে কোলাপস হয়ে গেছিল। এই অভিযোগ করে তিনি আদালত অবমাননার মামলা করেন। সেই মামলাতে আজ দৃষ্টি আকর্ষণ করেন তিনি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। মামলাকারীকে তৃণমূল কংগ্রেস যেহেতু 21শে জুলাই এই সভা করেছিল, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরাতে নির্দেশ জারি করলো। এবং আর একটা 21শে জুলাই সামনেই আসছে, তাই তার আগে 3রা জুলাই এই মামলা শুনানির জন্য নির্দিষ্ট করেছে কলকাতা হাইকোর্ট। কাজী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জানতে চাইবো 2018 সালে ঠিক কি নির্দেশ ছিল আদালতে? দেখো, 2018 সালে যে জনস্বার্থ মামলা হয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেস শুধু নয়, আরো অন্যান্য রাজনৈতিক দল, সব মিলে প্রায় 38টা রাজনৈতিক দল, সবাইকে মামলায় অন্তর্ভুক্ত করে জনস্বার্থ মামলায় হাইকোর্টের নির্দেশ ছিল যে সভা সমিতি করার সময় মেন আর্টারি রোড, যেটা অর্থাৎ ধর্মতলার প্রাণ কেন্দ্রের মূল যে রাস্তাগুলি, সেই রাস্তাগুলিকে সম্পূর্ণভাবে ব্লক করে কোনো সভা সমিতি করা যাবে না। সেই নির্দেশের খেলাফ হয়েছে 2025 সালে 21শে জুলাই সভা করতে গিয়ে তৃণমূল কংগ্রেস সেই নিয়ম ভেঙেছে বা নির্দেশ ভেঙেছে। এই অভিযোগই আদালত অবমাননার মামলা হয় এবং সেখানেই নোটিশ ধরাতে নির্দেশ। বেশ, সঙ্গে থাকো অর্ণব। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, 21শে জুলাই নিয়ে বিপাকে বা তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় দলের চেয়ারপারসন এবং সাধারণ সম্পাদক দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়ার নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের নির্দেশ অবমাননার অভিযোগ গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে সভা করা যাবে না। 2018 সালেই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তৃণমূল কংগ্রেস সহ মোট 38টি রাজনৈতিক দলকেই নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ না মেনে 2025-এ তৃণমূল সভা করে। আদালত অবমাননার অভিযোগে জনস্বার্থ মামলা। এবার নোটিশ দেওয়ার নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। 2025 সালেই কিন্তু আদালতের নির্দেশ না মানার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অর্থাৎ আদালত অবমাননার অভিযোগ, আর সেই অভিযোগেই জনস্বার্থ মামলা। এই মামলার শুনানি কবে, কি জানা যাচ্ছে? অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, সামনেই জুলাই মাস এবং 21শে জুলাই আরো একটা তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, তাদের কর্মসূচি থাকে। তার আগে 3রা জুলাই এই মামলা শুনানির জন্য আসবে, এমনটাই আজ যৌথ বেঞ্চ জানিয়েছে। এবং এক্ষেত্রে যেহেতু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ এবং তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের যিনি সাধারণ সম্পাদক, যদিও এখন কালীঘাট তৃণমূল কংগ্রেসের তিনি সাধারণ সম্পাদক, দুজনেকেই মামলায় অন্যতম অভিযুক্ত করা হয়েছে। তাই তাদেরকে নোটিশ ধরিয়ে এই মামলা শুনানি করতে চাইছে কলকাতা হাইকোর্ট। 3রা জুলাই এই মামলা শুনানি হবে, অর্থাৎ আর একটা 21শে জুলাই কলকাতা হাইকোর্টের নির্দেশ যাতে নতুন করে ভুলুণ্ঠিত না হয়, তার আগেই কলকাতা হাইকোর্ট এই মামলা শুনানি করতে চাইছে। অর্ণব, তুমি যেমনটা বলছিলে যে 2018 সালে মোট 38টি রাজনৈতিক দল তৃণমূল সহ একমাত্র তৃণমূল কংগ্রেস, যারা কিনা 2025 সালে আদালত অবমাননা, যাদের বিরুদ্ধে অভিযোগ, এই দলের বিরুদ্ধে অভিযোগ। দেখো, রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, বিজেপি, কংগ্রেস, এছাড়াও একাধিক ছোট ছোট রাজনৈতিক দল, যেগুলি আমরা পঞ্চায়েত ও পুরসভার ভোটেও দেখতে পারি, বিভিন্ন ব্যালট পেপার ভরে যায়, সেই সমস্ত রাজনৈতিক দলটি এই মামলায় রেসপন্ডেন্ট বা অন্তর্ভুক্ত করা হয়। তাদেরকে বিবাদী করে এই জনস্বার্থ মামলা করেন শ্রীকান্ত দত্ত 2015 সালে। সেই সময় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন মঞ্জুলা চেল্লুর। মামলাটা দীর্ঘদিন বিচারাধীন ছিল। এবার 2018 সালে নির্দেশ দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে ধর্মতলা চত্বরে এই ধরনের রাজনৈতিক বড় সভা সমিতি করার প্রশ্নে মূল যে রাস্তা, সেই রাস্তাটার যে আর্টারি যে রোডগুলো, সেগুলোকে
পুরোপুরি স্তব্ধ করে দেওয়া যাবে না। কিন্তু 2025 সালে জনস্বার্থ মামলাকারীর নতুন করে যে অভিযোগটি হাইকোর্টে এনেছেন আদালত অবমাননার, সেখানে তিনি অভিযোগ জানিয়েছেন যে 2025 সালে 21শে জুলাই যে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই সভা হয়, সেখানে ওই নির্দেশের অবমাননা হয়েছে। তাই এই মামলা নতুন করে আবেদন, সেই আবেদনের প্রেক্ষিতে নোটিশ ধরানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের। একেবারেই অর্ণব, জানতে চাইবো এই মামলায় রাজনৈতিক ও আইনি প্রভাব কতটা হতে পারে, কি জানা যাচ্ছে? মানে এই যে মামলা, যেখানে আদালত অবমাননার অভিযোগ, যেখানে জনস্বার্থ মামলা দায়ের এবং নোটিশ দেওয়ার নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের, এই মামলায় রাজনৈতিক প্রভাব কতটা? দেখো, 2025 সালের তৃণমূল কংগ্রেসের সভা নিয়ে এই অভিযোগ করেছেন জনস্বার্থ মামলাকারী, এবং এক্ষেত্রে আরো একটি বিষয় আমাদের নজরে আনতে হবে। 2025 সালে কলকাতা হাইকোর্টের আরেক বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এক্ষেত্রে হাইকোর্টের আইনজীবীদের একটি সংগঠনের আবেদনের প্রেক্ষিতে একটি নজিরবিহীন নির্দেশ দেয়, এবং সেক্ষেত্রে একক বেঞ্চ 2025 সালে নির্দেশ দিয়ে জানিয়েছিল যে 21শে জুলাই সভা হতে পারে, কিন্তু অফিস টাইমে কোনো মানুষ যারা অফিস বা স্কুলে যাচ্ছেন তাদের কর্মস্থলে বা গন্তব্যস্থলে পৌঁছাতে যেতে পারে, সেটাকে এনশিওর করতে হবে। এবং 21শে জুলাই প্রায় ঘন্টা 2 2025 সালে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ একক বেঞ্চ নির্দেশ দিয়ে জানিয়েছিল ওই সময় ট্রাফিক কিন্তু মুভমেন্ট সঠিক রাখতে হবে। এবং বিচারপতি যিনি নির্দেশ দিয়েছিলেন তিনি সল্টলেকে তিনি আবাসিক, সল্টলেক থেকে তিনি যেভাবে কলকাতা হাইকোর্টে পৌঁছান এবং পুলিশ যে পদক্ষেপ করেছিলেন সেটার তিনি প্রশংসা করেছিলেন। অথচ সিঙ্গেল বেঞ্চ নির্দেশ মানার প্রশ্নে ঘন্টা খানেকের যে মানুষের গন্তব্যস্থলে পৌঁছানো নিয়ে ডিভিশন বেঞ্চের যে রায়, স্বাভাবিকভাবেই একক বেঞ্চের উপরে ডিভিশন বেঞ্চ, সেই রায় কিন্তু তৃণমূল কংগ্রেস মানেনি বলে এক্ষেত্রে জনস্বার্থ মামলাকারী অভিযোগ করছেন। এবং এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নিয়ম ভেঙেছেন, এক্ষেত্রে আরো 5টা সভার ক্ষেত্রেও যদি এই একই ধরনের হাইকোর্টের নির্দেশ বলবৎ থাকে, তাহলে আগামী দিনে অন্তত ধর্মতলা চত্বরের যে তীব্র যানজটের মুখে পড়তে হয় মানুষকে নিত্য কাজের দিন, আসার দিন, ফেরার সময়, সেক্ষেত্রে হয়তো হাইকোর্ট থেকে আগামী দিনে একটা নতুন কোনো দিগন্ত খুলতে পারে এই জনস্বার্থ মামলা থেকে, এমনটা আশা করছেন আইনজীবীদের একটা বড় অংশ। একেবারেই অর্ণব, সঙ্গে থাকুন। নিউজরুম থেকে রয়েছে কমলিকা সেনগুপ্ত। কমলিকা, 21শে জুলাই এই সভা তৃণমূলের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল? কংগ্রেসের সময় এই 21শে জুলাইয়ের ঘটনা, এবং তারপরে তৃণমূল কংগ্রেস হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকেই সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে 21শে জুলাই একটা বার্ষিক সভা, যেখানে সবাই আসবে, বহু প্রান্ত থেকে লোক আসবে, কিন্তু যেটা প্রশ্ন ছিল যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই এই ভিক্টোরিয়া হাউসের সামনে, এই ধর্মতলার ওখানে রাস্তা বন্ধ করে এই সভা করতে পারবে, সেইটার একটা মৌরসি পাত্তা ছিল। অর্থাৎ তারা ছাড়া আর কোনো রাজনৈতিক দল ওখানে কোনো কিছু করতে পারবে না। এরকমই বিভিন্নভাবে ব্যবস্থা করে রাখা হতো যাতে 21শে জুলাই এবং তৃণমূল কংগ্রেস একদম আইডেন্টিক্যাল। এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় হচ্ছে যে অন্যান্য দল যখন এইখানে সভা করার জন্য যারা পারমিশন চাইতো, সেই অনুমতি কিন্তু অন্য কেউ পেত না, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই পেত। এবং এটা একটা বার্ষিক প্রত্যেক বছরের সভা ছিল, এবং রাস্তা আটকে এই সভা করা হতো। বহুবার বহু লোক বহু কেস করেছে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু বড় একটা ধাক্কা, এটা বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের। একেবারে কমলিকা, তুমি যেমনটা বলে, ভিক্টোরিয়া হাউসের সামনে তো কমলিকা আর কাউকে সভা করতেই দেখা যেত না, মানে কেউ অনুমতিই পেত না। এবং 21শে জুলাই এই সভা যে করেছে তৃণমূল কংগ্রেস, সেখানে আদালত অবমাননা হয়েছে 2025 সালে। তারপরও আরও একবার জানতে চাইবো তৃণমূলের কাছে এটা কত বড় ধাক্কা? এই যে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ, তৃণমূলের কাছে কত বড় ধাক্কা? অবশ্যই এটা খুব বড় ধাক্কা, তৃণমূলের মানসিকভাবে তো খুবই বড় ধাক্কা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই সবচেয়ে বড় ধাক্কা, কারণ এই 21শে জুলাইকে কেন্দ্র করে, এই 21শে জুলাই যেরকম বার্ষিক সভা ছিল, আমি আবারও বলবো যে এই সভা যেন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারবে। ওই জায়গাটায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ করতে পারবে না। অর্থাৎ যেভাবে রাস্তা আটকে এবং যে সমস্ত প্রশ্ন উঠতো, সেই সমস্ত প্রশ্ন তো সবার জন্যই এক থাকতো, কিন্তু যেটা করা হতো ঠিক
এই সময়টুকু বা এই সময়ের জন্য এই রাজনৈতিক দলকে এই সুবিধা করিয়ে দেওয়া হতো এবং পুলিশের কাছে অন্য কোনো রাজনৈতিক দল এই জায়গায় কোনো সভা করার আবেদন জানাতো, তখন সেই পারমিশন কিন্তু কোনো এক জাদু মন্ত্রে বলা যেতে পারে বা কোথাও থেকে এমন একটা চাপ আসতো যে সেই সভা অন্য কোনো রাজনৈতিক দলকে দেওয়া যেত না। সুতরাং 21শে জুলাই একটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা আইডেন্টিটি হয়ে দাঁড়ায় এবং সেখানে যদি আজকে এই 21শে জুলাইও তৃণমূল যদি হয়ে যায় তাহলে এটা একটা খুব বড় ধাক্কা অবশ্যই, কারণ এটাই একটা বলা যায় এটাকে একটা সিগনেচার সভা, যেটা বার্ষিক সভা যেখান থেকে সমস্ত কিছু বলা হতো, কিন্তু তাকে কেন্দ্র করে এই জায়গাটাকে যেভাবে বন্ধ করে রাখা হতো, অবরুদ্ধ করে রাখা হতো, সেটাও কিন্তু বছরের পর বছর চলেছে এবং এই 2025-এ যে এই অর্ণব যেরকম বলছিল এই সমস্ত কিছুকে ক্রাউড করে করা হয়েছে, তো সেটা সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা একটা বড় ধাক্কা এবং এটা আবারও এই প্রশ্নটা তোলাই হবে এবং এই প্রশ্নটাই সামনে আসবে যে শুধুমাত্র একটি দল করতে পারতো, অন্য কোনো দল এখানে করতে পারতো না। আর সেখান থেকে দাঁড়িয়ে এটা বড় ধাক্কা যদি এই হাতছাড়া হতে হয় এই সভা। একেবারেই কমলিকা, নিঃসন্দেহে বড় ধাক্কা তৃণমূলের কাছে, কারণ আদালত অবমাননার কথা যে অভিযোগ সামনে এসেছে এবং নোটিশ দেওয়ার নির্দেশ দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং এই নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে নিঃসন্দেহে তৃণমূলের কাছে বড় ধাক্কা।